সুপ্রসতী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। দেখছেন সুখী নিবেদিত বিশেষ অনুষ্ঠান সাপ্তাহিক আমার ডাক্তার। আর আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলো আমরা চিকিৎসকদেরকে বলতে চাই, কিন্তু অনেক সময় সেগুলো বলা হয়ে ওঠে না। মাঝে মাঝে অনেক কিছু থাকে মনের ভিতরে যেগুলো চিকিৎসকদের সাথে আলোচনা করতে চাই, কিন্তু মনে হয় অনেক কিছু কনফিউশন থাকে যে আমি আসলে যে এই কথাটা বলবো, স্যার আসলে কি মনে করেন। তো এরকম অনেক ধরনের টপিক নিয়ে সুখী নিয়ে আসছে প্রতি সপ্তাহে আমার ডাক্তার। প্রতি সপ্তাহে সোমবার ঠিক রাত 9টা থেকে 10টায় আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই আলোচনাটা শুরু করব। আজকের আলোচনায় থাকছে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহার, কখন খাবো, কখন থামাবো। আপনারা সবাই জানেন বাংলাদেশে মানুষের সবচেয়ে পছন্দের একটা ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আপনার যদি পেট খারাপ হয় বা পেট ব্যথা হয়, অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমাদের ধারণা হচ্ছে ফার্মেসিতে গেলে আমরা একটা অ্যান্টিবায়োটিক খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করার জন্য আজকে মঞ্চে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডক্টর এই পর্বের বিশেষ অতিথি। আপনারা সবাই তাকে চেনেন, ডক্টর রতীন্দ্রনাথ মন্ডল স্যার। সম্মানিত সহযোগী অধ্যাপক, রংপুর প্রাইমারি মেডিকেল কলেজ রংপুর। স্যার কোর্স চেয়ারম্যান, সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিস, সিসিজিপি। স্যার অনেক ডক্টর স্যারের হাতে তৈরি, তাদেরকে তিনি ট্রেনিং করান, তাদেরকে তিনি শেখান মেডিসিন কিভাবে প্রেসক্রাইব করতে হয়, মেডিসিন নিয়ে কিভাবে আলোচনা করতে হয়। সে সকল জিনিসপত্রগুলো নিয়ে স্যার আজকে আলোচনা করবেন, স্পেশাল ফোকাস দিবেন অ্যান্টিবায়োটিক নিয়ে এবং কিভাবে অ্যান্টিবায়োটিক সাধারণ মানুষ খাবে এবং কখন খাবে সেই বিষয়গুলোকে নিয়ে। আপনার এই অনুষ্ঠানে, আমাদের আজকের অনুষ্ঠানে আছি আমি ডক্টর আলামিন, ক্লিনিক্যাল প্রধান হিসেবে কাজ করছি গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং সুখিতে। প্রথমেই ডক্টর রতিন মন্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি ভালো অসংখ্য আছেন? ধন্যবাদ স্যার। জি, আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ স্যার সুখিতে আপনি আসার জন্য এবং আজকে আমাদের এই চমৎকার পর্বে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। স্যার, আমরা যদি মূলত এই আলোচনাতে চলে যাই যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহার, কখন খাবো, কখন থামাবো, মূল আলোচনাতে আসার আগে মূল যে শব্দটা অ্যান্টিবায়োটিক, একটু কি আমাদেরকে বলবেন সাধারণ মানুষের বোঝার স্বার্থে যে অ্যান্টিবায়োটিক আসলে কি, কাকে আমরা অ্যান্টিবায়োটিক বলছি? ধন্যবাদ। অ্যান্টিবায়োটিক বলতে আমরা যেটা বুঝি যে যেটা আসলে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তো এই জীবাণুগুলো যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। তো এই জীবাণুগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য যে ওষুধটি কাজ করে সেটাই আসলে মূলত অ্যান্টিবায়োটিক। এবং এই যে ইনফেকশন, তো সেই ইনফেকশনগুলোর বিভিন্ন ধরন আছে। সেই ধরনগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ইনফেকশনে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। স্যার, একটা জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা দেখেছি যে বর্তমানে কিছু রিসার্চ চলে আসছে যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক প্রচুর ব্যবহার করা হচ্ছে এবং অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে যে জায়গাগুলোতে আসলে ব্যবহার করা উচিত না। আমি যদি আপনাকে মূল বাক্যে বলার চেষ্টা করি যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের যদি কিছু কারণ আপনি ব্যাখ্যা করেন, তাহলে মূল তিনটি কারণ আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আহ, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার মনে হয় যে তিনটি কারণে এগুলোকে লিমিটেড করা, মানে ফিক্সড আপ করা খুব ডিফিকাল্ট। তো আমি যদি একেবারে প্রথম কথা বলি, যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই এলোমেলো। তো আপনি যদি পৃথিবীর যে কোনো উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, যে সেখানে মানুষ অসুস্থ হলে প্রথমেই একজন জিপির কাছে যাবে বা একজন ফ্যামিলি ফিজিশিয়ানসের কাছে যাবে, যেটা আমরা বলি যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস। তো ওনারা ওখানে গিয়ে সব চিকিৎসা নিবে। কেউ হচ্ছে যে মানে অসুস্থ হলো আর সরাসরি ফার্মেসিতে গিয়ে কোনো একটা ওষুধ খেলো, এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ এবং এশিয়ার কয়েকটি দেশ ছাড়া আর পৃথিবীর কোথাও আসলে পসিবল না। তো আমাদের দেশের একটা অন্যতম কারণ আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থার ধাপগুলো সঠিকভাবে গড়ে না ওঠা। তো যার কারণে কি হয়, যে পৃথিবীর উন্নত দেশে যেমন মানুষ অসুস্থ হলে একজন জিপির কাছে যায়, আমাদের দেশের মানুষ অসুস্থ হলে একজন ফার্মাসিস্টের কাছে, ফার্মেসিতে যায়। তো সেই ফার্মেসিতেও আবার ফার্মাসিস্ট নাই। কেউ দেখা যাচ্ছে কোনো চাকরি পাচ্ছে না বা লেখাপড়া বেশি করে নাই, ও একটা ওষুধের দোকান দিয়ে বসছে। তো ওর আসলে এইসব ওষুধ, মেডিসিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এগুলো সম্বন্ধে কোনো ধারণা নাই। কেউ ওখানে গেলেই তার কাজ ওষুধ বিক্রি করা, সে একটা ওষুধ বিক্রি করতে পারলেই তার প্রফিট আর কি, ঠিক আছে। তো এটা আমার কাছে মনে হয় যে একটা একটা অন্যতম কারণ। দ্বিতীয়ত দ্বিতীয় কারণ হচ্ছে যে যে এই যে ওষুধগুলোর মধ্যে আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আমরা ওটিসি বলি, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যে এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া যে কেউ কিনতে পারবে। কিন্তু অ্যান্টিবায়োটিক
অথবা হার্টের ওষুধ, অথবা অ্যানাস্থেটিক ওষুধ, অথবা হাইপার টেনশনের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো কেউ হচ্ছে যে মানে প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবে না। কিন্তু আমাদের দেশেও এই আইনটা যদিও আছে, আইনের কোনো প্রয়োগ নেই, যার কারণে যে কেউ যখন ইচ্ছা মানে যেমন ইচ্ছা অ্যান্টিবায়োটিক কিনতে পারে। তো এটা একটা আমার কাছে মনে হয় যে বড় কারণ। 3 নম্বর হচ্ছে যে, যেটা আমি বলবো, আমার এই কথা শুনে হয়তো আমার যারা কলিগ আছে ওনারা অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, যে সেটা হচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিভিন্ন ডিজিজ ম্যানেজমেন্টের যে গাইডলাইন, এই গাইডলাইনগুলো আসলে ওইভাবে তৈরি হয় নাই। এবং আমাদের দেশে আমরা মানে যেমন কোন জীবাণু দিয়ে আমাদের দেশে প্রস্রাবের ইনফেকশন বেশি হচ্ছে, কোন জীবাণু দিয়ে নিউমোনিয়া বেশি হচ্ছে, কোন জীবাণু দিয়ে পেটের ইনফেকশন গুলো বেশি হচ্ছে, এই ধরনের যে অনেক মানে অনেক পরিসংখ্যান থাকা উচিত, সেগুলো আমাদের নাই। স্ক্যাটার্ডলি কিছু আছে। যেহেতু পরিসংখ্যান নাই, সেহেতু হচ্ছে যে ওই জীবাণুগুলোর কোন অ্যান্টিবায়োটিকে কতটুকু সেনসিটিভ, কোন অ্যান্টিবায়োটিক কতটুকু মারতে পারবে এই জীবাণুগুলোকে, এগুলোরও ঠিক মানে আমাদের ডাটা নাই। না থাকার কারণে আমাদের একটা সঠিক গাইডলাইনও নাই, যার কারণে আমরা মানে মোটামুটি যেমন মানে নিজের মতো একটা প্রোটোকল আমরা দাঁড় করিয়ে নিয়ে আমরা একটা চিকিৎসা দেই। আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে যে, যে আপনি দেখবেন যে ডাব্লিউএইচও কিছু অ্যান্টিবায়োটিককে মানে ক্লাসিফাই করেছে, যে এগুলো হচ্ছে যে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, এগুলো সেকেন্ড লাইন, এগুলো হচ্ছে রিজার্ভ অ্যান্টিবায়োটিক। তো এই ডাব্লিউএইচও বলে দিয়েছে যে আপনি আপনাদের ডাক্তাররা যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন, সেগুলো 60% হইতে হবে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক বলতে আমরা কোনগুলোকে বুঝি? যেগুলো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন আমরা যদি পেনিসিলিনের কিছু বলি, পেনিসিলিনের মধ্যে অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন, ফ্লেক্সোমিথিল পেনিসিলিন, এগুলো, নাইট্রোফেন্টাইন, ওইদিকে সেফালোস্পিনের ফার্স্ট জেনারেশন। তো এগুলোকে বলা হয় যে মানে আপনার হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক। তো আপনার যত রোগ হবে তার ধরেন যে 2/3 রোগকে এই ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার হচ্ছে যে মানে চিকিৎসা করা সম্ভব। আর সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক, এগুলোর মধ্যে আছে যে সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন অফ সেফালোস্পোরিন, কুইনোলোনস, ক্লেট্রোমাইসিন, অনেক, আমি এগুলো আর বলছি না। তো সেগুলো আসলে দেখা যাচ্ছে যে একটু সিনিয়র ডক্টর এদের হচ্ছে যে ব্যবহার করা উচিত। আরো আছে এক্সটেন্ডেড স্পেকট্রাম, যেমন কার্বাপেনেমস, তারপরে এই পিপারেসিলিন, এগুলো আরো সিনিয়র মানে ডাক্তারের ব্যবহার করা উচিত। কিন্তু আমাদের দেশেও এই এই নীতিমালাগুলো নাই, যার কারণে আমাদের দেশে একজন আমি যদি বলি যে মানে নন প্রফেশনাল মেডিকেল সার্ভিস প্রোভাইডার, যেটাকে আমরা কোয়াক বা পিসি বলি, তারাও মেরোপেনাম লিখছে, আমিও লিখছি, মানে যার ইচ্ছা সে লিখতে পারছে। এরপরে আমরা মানে এগুলো আমার কাছে মনে হয় যে 90% মানে কজেস অফ ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। আর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা আমার কাছে খুব কম মনে হয়, যদিও অনেকে এটাকে বেশি মনে করে, যে রুগীদের প্রত্যাশা। তো রুগীরা অসুস্থ হলেই হচ্ছে যে মানে অ্যান্টিবায়োটিক খেতে চায়, এটা অনেকে বলে, হয়তো কিছুটা, কিন্তু আমার কাছে মনে হয় যে রুগীরা অসুস্থ হলে আসলে সুস্থ হইতে চায়। আপনি কোন ঔষধে রুগী সুস্থ হলো সেটা রুগীর চিন্তা না, রুগীর চিন্তা হচ্ছে আমি সুস্থ হতে চাই। তো আমরা যদি পর্যাপ্ত সময় নিয়ে রুগীকে যদি আমরা সেটা মানে বুঝাতে সমর্থ হই, তাহলে রুগী কিন্তু আর অ্যান্টিবায়োটিক মানে মানে চাইবে না, নিজের থেকে চাইবে না। কিন্তু এটাও পসিবল হয় না। ওয়ান্স এগেইন, যে আমাদের যে স্বাস্থ্য সেবার যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী যে আমরা বলছি যে যেহেতু এখানে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস নাই, স্পেশালিস্ট সার্ভিসের মধ্যেই সার্ভিস প্রোভাইডারদের ওখানে সবগুলো সব রুগীরা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস নিতে আসে, যার কারণে একজন ডাক্তার পর্যাপ্ত সময় পান না, তার রুগীর হ্রাস অনেক, যার কারণে এগুলো বোঝাইতেও আমরা ব্যর্থ হই। তো সব মিলিয়ে আমার কাছে এই অ্যান্টিবায়োটিক ওভার ইউজের বা মিস ইউজের, এগুলোকে একটা বড় কারণ মনে হয় আর কি। অসংখ্য ধন্যবাদ ডক্টর রফিকুল মদল স্যার এই বিষয়গুলোকে আলোকপাত করার জন্য। আমরা তাহলে দুইটা পার্সপেক্টিভ পেলাম অ্যান্টিবায়োটিকের মূল কারণগুলো, একটি হচ্ছে ফ্রম দ্য ডক্টর পার্সপেক্টিভ এবং একটি হচ্ছে পেশেন্ট পার্সপেক্টিভে।
আমরা দেখতে পারলাম যে রোগীরা আসলে সুস্থ হতে চায়। এখন রোগী আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া সুস্থ হবে নাকি অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ হবে, এটা রোগীর বিষয় না, রোগী আসলে সুস্থ হতে চায়। সেকেন্ড হচ্ছে যে আমরা যারা চিকিৎসকরা আছি, আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো দিচ্ছি, এই অ্যান্টিবায়োটিক গুলো আমরা ব্যবহার করছি, আসলে আমরা কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকল মানে ব্যবহার করছি কিনা, বা এই ধরনের কোনো ডেটাবেস বাংলাদেশে আছে কিনা। আনফরচুনেটলি এটা বাংলাদেশে নাই, এবং হয়তোবা এটা হয়তো মানে অদূর ভবিষ্যতে উন্নত দেশগুলোর সাথে ইলেকট্রনিক হেলথ ইকোসিস্টেম বা এই ধরনের কোনো টেকনোলজি গ্রাজুয়ালি আমরা অ্যাডপ্ট করা শুরু করলে আমরা এটা হয়তো গ্রাজুয়ালি করতে পারবো। স্যার, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কথা বললেন যে অ্যান্টিবায়োটিকের সাথে ফার্মেসিদের একটা বড় সম্পর্ক। আমরা দেখি যে গ্রাম অঞ্চলের রোগীরা স্পেশালি, তারা যখন যে কোনো সর্দি হোক বা কাশি হোক, তাদের একটা ধারণা আছে যে আমার সর্দি কাশি হচ্ছে, আমি একটু অ্যান্টিবায়োটিক খেলে হয়তো আমি ভালো হয়ে যাবো। আমি একটা কমন অ্যান্টিবায়োটিকের নাম বলি, ইটস জিম্যাক্স। যে আপনার এমন হয়ে যায় যে আহ, গিয়ে বললো যে আমাকে একটা জিম্যাক্স দেন, আমি ভালো হয়ে যাব। সে হয়তো জানেও না যে জিম্যাক্স আসলে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। তো এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে করবেন যে এই যে গ্রামের লোকজন বলি বা জেনারেল যে কোনো মানুষই বলি, যে সে অ্যান্টিবায়োটিকের নামটা বলে বলতেছে যে আমাকে এই ওষুধটা দেন তাহলে আমি ভালো হয়ে যাব। তো এই মনস্তাত্ত্বিক কারণগুলো আসলে কেন ঘটে, এবং এটা থেকে আসলে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি? এটা আসলে আমি যদি একটু মানে ইন ডিটেল বলি, যে আমরা সবাই জানি যে আমাদের যে জ্বর হয়, জ্বরের মধ্যে সবচেয়ে কমন কারণ হচ্ছে ভাইরাস জনিত জ্বর। তো এই ভাইরাস জনিত জ্বর আমরা যখন পড়াই স্টুডেন্টদের, তখন আমরা মজা করে বলি যে এই জ্বরটা ওষুধ খেলে 7 দিনে ছাড়ে, ওষুধ না খেলে 1 সপ্তাহে ছাড়ে। ঠিক আছে? তো আমি যদি এটার আরো মানে ভিতরে যাই, তো ভাইরাস জ্বরগুলো প্রথম দিন সবচেয়ে বেশি আসে। যেমন দেখা যায় প্রথম দিন একবারে 103, 4, 5 এরকম। দ্বিতীয় দিন জ্বরের ইন্টেন্সিটিটা একটু কমে যায়। তৃতীয় দিন আরো একটু কমে যায়। ফোর্থ ডে আরো কম। এভাবে দেখা যায় যে 7 দিনের মধ্যে রোগী একদম ভালো হয়ে যায়। কিন্তু জ্বরের ইন্টেন্সিটিটা কমে যায় কিন্তু থার্ড ডের পরে। তো আমরা যদি একটা মানে রুগীকে আমরা ট্র্যাকিং করি, যে সে প্রথম যেদিন অসুস্থ হয়েছে, সে অসুস্থ হওয়ার পর প্রথম সে গেছে ফার্মেসিতে। ফার্মেসিতে গিয়ে ধরেন যে সে ওষুধ চেয়েছে, সে হয়তো নাপা বা প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল উনি খেয়েছেন। খাওয়ার পরে উনি একদিন ওয়েট করেছেন, 2 দিন ওয়েট করেছেন। ওয়েট করার পরে দেখেন যে জ্বর কমে নাই। তখন তৃতীয় দিন উনি আবার ফার্মেসিতে গেছেন। এবার ধরেন যে ফার্মেসিওয়ালা বলছে যে না, আমি তাকে অ্যান্টিবায়োটিক মানে দিলে হয়তো জ্বর কমবে। তো তখন হচ্ছে যে ওনারা, দেখা যায় যে সবচেয়ে কমন এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স, এটা আমাদের ফিজিশিয়ানরা আমরা এক সময় অনেক বেশি লিখতাম, বিশেষ করে কোভিডের সময়। যার কারণে এই নাম সবার মুখস্থ, সবাই মনে করে এটা একটা মহা ঔষধ, এটা খেলেই জ্বর কমে যাবে। তো উনি যেদিন জিম্যাক্সটা বা এজিথ্রোমাইসিনটা খেলেন, সেদিন আসলে থার্ড ডে। উনি রাত্রে খাওয়ার পরে পরের দিন কিন্তু ফোর্থ ডে। তো দেখা গেল যে পরের দিন তার এমনি জ্বরটা কমে যায়। কিন্তু রুগী বা ওই ওষুধের দোকানদার বা কোয়াক মনে করেন যে এই ওষুধ খাওয়ার কারণেই তার প্রেশার, তার জ্বরটা কমে গেছে। তাহলে এটা ইনডিরেক্ট একটা এভিডেন্স ওনার মানে একটা ক্রিয়েশন হয় যে এই যে জ্বর, এই জ্বরটা ভালো হয়েছে জিম্যাক্স খেয়ে। এই জন্য যে কোনো জ্বর হলে, এটা ভাইরাস জ্বর নাকি ব্যাকটেরিয়াজনিত জ্বর, তারা না বুঝেই এরকম জিম্যাক্স খাওয়ার আশা করেন। এবং হচ্ছে যে এই মানে যারা ওষুধের দোকানদার বা যারা ওষুধ বিক্রি করেন, তারাও হচ্ছে এটাকে দিতে পছন্দ করেন। যার কারণে এটা একটা ভিশিয়াস সাইকেল হয়ে গেছে, যে যে মানে রুগীও মনে করে যে হ্যাঁ এটা খেলে জ্বর কমবে, এবং যারা দিচ্ছেন তারাও মনে করে জ্বর কমবে। কিন্তু তারা যেহেতু মানে টেকনিক্যাল বা এডুকেটেড না, এ বিষয়ে তাদের প্রশিক্ষণ বা জ্ঞান কম, এই জন্য তারা ওটা আর অ্যাসেস করতে যান না। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ, যে মানে ধরেন যে রুগী এসে বলে যে আমি তো এর আগে আমার 2বার জ্বর আসছে, আমি 2বার জ্বরে জিম্যাক্স খেয়েছি এবং ভালো হয়েছে, তাই আপনি আমাকে আবারও জিম্যাক্স দেন। তো এই জিনিসগুলোর জন্যই আসলে আমার মনে হয় যে এই এজিথ্রোমাইসিন এটা অনেক বেশি ইউজ হয়। এবং এখন আমি যদি খুবই মানে মানে হতাশা থেকে বলি, যে এই এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স আমি কোনো রোগীকে চিকিৎসার পারপসে আমি দেই না। কারণ এই এই এজিথ্রোমাইসিনের রেজিস্ট্যান্স মানে রেট অনেক অনেক বেশি। কারণটা হচ্ছে যে আমরা এটা এত বেশি খেয়েছি যে ওই জীবাণুগুলো এই এজিথ্রোমাইসিনের বিরুদ্ধে নিজেদের প্রোটেকশন ওনারা তৈরি করে নিয়েছে, যেটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অসংখ্য ধন্যবাদ ডক্টর রতিন এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে সুখী
আমরা কিন্তু সুখী সেবা কেন্দ্র নিয়ে কাজ করছি। আপনি দেখছেন যে এখানে অনেকেই আছে যারা অনেক ফার্মেসি থেকে তারা জয়েন করেছেন। তো আমাদের মেইন লক্ষ্যটাই কিন্তু যারা এখন ফার্মেসিতে নিয়োজিত আছেন তারা যাতে আমাদের ডক্টরদের সাথে কানেক্ট হয়ে, যেহেতু তারা কিন্তু এখন ফার্স্ট লাইন একটা ফাইটার্স, মানে মানুষ কিন্তু প্রথমে ফার্মেসিতে যায় তারপর ডক্টরের কাছে যায় নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে, স্পেশালি গ্রামাঞ্চলে। তো এই সেশনগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে যারা ফার্মেসিতে এই সেবাগুলো প্রদান করে আসছেন তাদের সাথে যদি ডক্টরদের একটা সিনক্রোনাইজেশন থাকে, যে তারা ডক্টরের যে পরামর্শ দিবেন, অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক যখন তাকে নিতে হচ্ছে সাথে সাথে যদি সে একটা ডক্টরের কনসালটেশনটা পায়, সো সুখী কিন্তু সেই ব্যবস্থাটাই করে দিচ্ছে স্যার। সো আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, সো মাত্র 20 টাকায় একজন রোগী কিন্তু ডক্টরের সাথে কথা বলতে পারতেছেন, এবং ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যারা এসএসকে অ্যাম্বাসেডর আছে, যারা এখন ফার্মেসিতে আছেন, তো তারা কিন্তু সেই প্রেসক্রিপশনটা ফলো করে তাদেরকে প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এতে সুবিধাটা দুটো হচ্ছে। এক হচ্ছে যারা এসএসকে তে যারা ফার্মেসি যারা আছেন তারাও নিজেকে এম্পাওয়ার করতে পারছেন যে আমি একজন ডক্টরের সাথে কথা বলে এটাকে প্রেসক্রিপশন দিতে পারছি। সেকেন্ড হচ্ছে রোগীরাও কিন্তু একটা রাইট অ্যান্টিবায়োটিক পাচ্ছে তার রাইট ডিজিজ বা কন্ডিশনের কারণে। এবং এটা সম্পূর্ণ একটা ডিজিটাল হেলথ টেকের মাধ্যমে এই ইকোসিস্টেমটা আমরা তৈরি করছি সুখী থেকে, গ্রামীণ হেলথ টেক লিমিটেড থেকে। সো আমার মনে হয় এই চেইনটা যদি আমরা ঠিক মতো তৈরি করতে পারি, হোপফুলি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা অ্যান্টিবায়োটিককে আবার অ্যান্টিবায়োটিক হিসেবে ফিরে পাবো। স্যার, আমার আরেকটা কোশ্চেন আছে যে আমরা যেহেতু বারবার বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা, যে একটা কথা সবসময় বলা হয়ে থাকে যে একটা সময় অ্যান্টিবায়োটিকেরও অ্যান্টিবায়োটিক দরকার হবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিককে বাঁচিয়ে রাখার জন্য হয়তো একটা অ্যান্টিবায়োটিক দরকার হবে। তো এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বাড়ছে, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি একটা ব্যাখ্যা করবেন যে এটা আসলে কত দীর্ঘ পরিমাণে বাড়ছে এবং এটার পরিণতি আসলে কি হতে পারে আমাদের? আচ্ছা, আমি প্রথমেই বলি যে আসলে এটার পরিণতি ভয়াবহ। আমি আজ থেকে কয়েক বছর আগে একটা কমেন্ট করেছিলাম কোভিড আসার আগেই, যে আমরা হয়তো একদিন শুনবো যে যে চট্টগ্রাম বিভাগে আজকে 200 জন মারা গেছে, রাজশাহী বিভাগে আজকে 500 জন মারা গেছে, রংপুর বিভাগে 1000 মারা গেছে, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। তো এটা হয়তো মানে ভবিষ্যতের আমি একটা প্রেডিকশন করেছিলাম। তো কারণটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের যদি আমরা বাংলাদেশে যদি আমরা বিভিন্ন পরিসংখ্যানগুলো দেখি, যে আমাদের যেগুলো ফার্স্ট লাইন যেগুলো অ্যান্টিবায়োটিক আছে সেগুলো, এবং সেকেন্ড লাইন, এগুলো 60 to 70% কেসেই এগুলো মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো তো মানে আরো অনেক মানে রেজিস্ট্যান্সের হার আরো অনেক বেশি। তো এখন আমরা যেটা হচ্ছে যে আমরা প্রায় এখন পাচ্ছি যে একটা রোগের যদি আমরা ইউরিন কালচার করি আমরা দেখি সবগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি দেখি যে ওই রোগীর প্রস্রাবে ইনফেকশন হয়েছে ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া দিয়ে, এবং ওই ইকোলাই ব্যাকটেরিয়া বাংলাদেশের যতগুলো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সবগুলোতে রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট মানে ওই অ্যান্টিবায়োটিকগুলো ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না। তাহলে এখন ওই রুগীটা উনি কিভাবে সুস্থ হবেন? তো এটার কোনো উত্তর আমাদের কাছে আসলে জানা নাই। তো আমরা যার কারণে আমরা এখন যদি আপনি যদি দেখেন যে আমি বলছি যে আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, সাম সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক 60 to 70% রেজিস্ট্যান্ট, যখন এটা 100% হয়ে যাবে তখন কি হবে? তখন আমরা খুব ছোটখাটো ইনফেকশনও আমরা মানে কিওর করতে পারবো না, যার কারণে দেখা যাবে যে এর পরিণাম হবে নিশ্চিত মৃত্যু। তো এই জন্যই আসলে আমার কাছে খুবই ভয়াবহ মনে হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আগামী 50 বছর পরে আমাদের মতো যে আমাদের মতো দেশগুলোতে একটা একদম কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী হয়ে আমাদের কাছে দেখা দিবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেক সময় সাধারণ রোগ, যেটা আপনি প্রথমে এক্সাম্পল দিলেন যে ভাইরাল একটা জ্বর হয়েছে, যদি ওষুধ খায় 7 দিনে ছাড়বে, ওষুধ না খেলে 1 সপ্তাহে ছাড়বে। স্যার, এরকম 5টা রোগের নাম বলেন যে রোগগুলো আমাদের আশেপাশে হয়। আমাদের ফার্মেসি থেকে জয়েন করছেন অনেক ভাইরা, তারা হয়তো আরো ভালো এক্সপিরিয়েন্স বলতে পারবেন, অনুষ্ঠানের শেষে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গুলো শুনবো। কোন কোন সাধারণ রোগে অ্যান্টিবায়োটিক আমাদের ব্যবহার করা উচিত নয়, এটা এমনি এমনি ঠিক হয়ে যায়? এটা যদি একটু আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, এটা আমি বলি, এটা আসলে মানে আহ, মানে এই একজন সাধারণ মানুষদের পক্ষে এটা অ্যাসেসমেন্টটা একটু কঠিন। তো আমি যারা ফার্মেসির ওনার যারা জয়েন করেছেন তাদের বোঝার জন্য আমি বলি যে যদি দেখা যায় যে
কারো জ্বর, সাথে সর্দি আছে, গায়ে অনেক ব্যথা আছে, শরীর ম্যাজ ম্যাজ করে, মানে ম্যালেজ হয়, মানে রুগীরা বলে যে আমাকে মনে হয় কেউ আমাকে লাঠি দিয়ে সারা শরীরে মারছে। তো এই ধরনের যে লক্ষণগুলো, এগুলো সাধারণত ভাইরাস জ্বর, আমাদের যেটা সিজনাল ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা, সেটার লক্ষণ। তো যদি এরকম হয় যে কারো জ্বর, সর্দি, গায়ে ব্যথা, গা ম্যাজ ম্যাজ করে, এনাদের আসলে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। এটা এটা ভেরি সিম্পলি। সেকেন্ড, আমি যদি বলি আদার যে ভাইরাল ইনফেকশন গুলো আছে, লাইক ডেঙ্গু, লাইক হচ্ছে চিকুনগুনিয়া, তো এগুলো তো কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। কিন্তু এই জিনিসগুলো তো আসলে মানে শুধু একটা ফার্মেসি সেট আপে এগুলো তো ডায়াগনোসিস করা মানে সম্ভব না। তো এগুলো নিয়ে আরো অনেক কথা আছে। তো যেমন হচ্ছে যে আহ, ডেঙ্গুতে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক খুবই জরুরি, বিশেষ করে যেগুলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেগুলো প্লাজমা লিকেজ হয়, যেগুলো সেকেন্ডারি ইনফেকশন হয়, সেগুলো। কিন্তু আমি যদি মানে খুব সিম্পলি বলি যে এরকম এই যে এখন শীত পড়ছে, রুগীদের একটু জ্বর, হাসি, কাশি, সর্দি, গায়ে ব্যথা, তাহলে এনাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে না আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি তো এটা একটা পার্সপেক্টিভ বললেন যে রোগীর বিরুদ্ধে যখন তারা ফার্মেসিতে যাবে তখন অ্যান্টিবায়োটিক দিবে কি দিবে না এটার ব্যাপারে। ডেফিনেটলি তারা অ্যান্টিবায়োটিক দেবে না। মেইন জিনিসটা হচ্ছে একজন এমবিবিএস ডক্টর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন। এখন যদি আমি এই প্রশ্নটা অ্যাজ এ স্পেশালিস্ট ডক্টর হিসেবে আপনাকে করি যে কখন একজন এমবিবিএস ডক্টর আসলে অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করতে পারেন, কারণ এখানে অনেক দিস ডক্টরও ইজ এ জয়েন করেছেন। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, আমি আসলে অ্যান্টিবায়োটিকের কমন ইউজ নিয়ে অনেকগুলো সেশন করেছি। তো আমি আমার বইয়েও আমি এটা প্র্যাকটিক্যাল কিছু আমি ক্রাইটেরিয়া দিয়েছি যে আপনি কখন ডাক্তারদের যে আপনি কখন একটা অ্যান্টিবায়োটিক দিবেন। তো ফার্স্ট, আপনি হচ্ছে যে আমাকে এখানে কি কি দেখাচ্ছে, ফেল টু কানেক্ট টু মাইক্রোফোন এরকম। না, পারফেক্ট, এখন পারফেক্ট। ওকে। তো মানে প্রথম কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডায়াগনোসিস করতে পারি যে এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তাহলে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক শুরু করব, এবং এটাতে জ্বরের কোনো ডিউরেশন নাই। যেমন আমার রুগীর একদিনের জ্বর, আমি বলছি এটা নিউমোনিয়া, আমি অ্যান্টিবায়োটিক দেব। একদিনের জ্বর, আমি বলছি যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমি অ্যান্টিবায়োটিক দেব। তার মানে এনি ডায়াগনোসড কেস অফ ইনফেকশন আমি অ্যান্টিবায়োটিক দেন অ্যান্ড দেন শুরু করব। সেকেন্ড, ধরেন যে আমার কোনো রুগীর জ্বর, 7 দিনের বেশি, কিন্তু আমি কোনো ডায়াগনোসিস করতে পারছি না, তাহলে আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিব। কারণ হচ্ছে যে 7 দিনের বেশি জ্বর মানে এটা ভাইরাল ফিভার না। তার মানে জ্বর 7 দিনের বেশি, আমি অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দেব। থার্ড হচ্ছে যে দেখা গেল যে রুগীর জ্বর নাই, আমি কোনো ডায়াগনোসিসও করতে পারি নাই, কিন্তু সিবিসি রিপোর্টে দেখা গেল যে রুগীর টোটাল ডাব্লিউবিসি কাউন্ট বেশি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে, তাইলে কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক দেব। এরপরে আসি, আমি যদি দেখি যে একটা রুগীর আহ, মানে এরকম ডেফিনেট কোনো ফিভার নাই বা ফিভারিশনেস আছে, কিন্তু আমি চেস্ট এক্সরে করে দেখলাম ওনার এক্সরেতে একটা কনসোলিডেশন আছে, তাহলে কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক দেব। আমি যদি দেখি রুগীর একটা ইউরিন আরএমি করে যে সেখানে পাসেল প্লেন্টি, তাহলে আমি কালচার করতে দিব এবং আমি একটা অ্যান্টিবায়োটিক দেব। ঠিক আছে। আর কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেই। যেমন আমি যদি কোনো একটা রোগীর যদি প্লুরাল ইফিউশন যদি আমি প্যারাসিনথেসিস করি, তাহলে আমি একটা অ্যান্টিবায়োটিক দেবো। আমি যদি অ্যাসাইটিক ফ্লুইড রিমুভাল করি, আমি যদি লাম্বার পাংচার করি, আমি যদি কোনো পেশেন্টের সাইনোভিয়াল ফ্লুইড যদি আমি রিমুভ করি, তাহলে আমি তাকে একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিব। এছাড়াও যে কোনো সার্জারির পরে, যেমন ধরেন যে গল ব্লাডারে পাথর হয়েছে, সেটা অপারেশন করা হলো, এখানে তো কোনো ইনফেকশন নাই, তাহলে আমরা এই যে একটা সার্জারি করলাম, অ্যাবডোমিনাল ক্যাভিটি এক্সপ্লোর করলাম, ইনট্যাক স্কিনটাকে আমরা ব্রেস করলাম, তাহলে এখানে একটা অ্যান্টিবায়োটিক আমাদের প্রোফাইলেক্টিক দিতে হবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা কেমোথেরাপি পান বা রেডিওথেরাপি পান, এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাওয়ার পরে দেখা যায় যে তাদের একদমই বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট একদম কমে যায়, তখন আমাদের একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হয়। আরেকটা আছে যে যারা বোন ম্যারো সাপ্রেশনের পেশেন্ট, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা লিউকেমিক লিউকেমিয়া, যাদের মানে ডাব্লিউবিসি কাউন্ট অনেক কমে যায়, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেব। আর আরেকটা জিনিস আমি বলি, আমি শুধু আমার ডাক্তার যারা আছে তাদের জন্য, যে ডেঙ্গু ফিভারে যদিও গাইডলাইন গুলো বলে অ্যান্টিবায়োটিক দিবেন না,
কিন্তু আমি একটা জিনিস বলি, যে যদি ডাব্লিউবিসি কাউন্ট অনেক কমে যায় এবং সেই রোগী যদি হসপিটালাইজড হয়, তাহলে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। কারণ আমি এটা বোঝার সুবিধার জন্য বলি যে আমাদের শরীরে ডাব্লিউবিসি গুলো হচ্ছে আমাদের শরীরের বডিগার্ড। তো আমার শরীরে বডিগার্ড যদি পরিমাণে কমে যায়, তাহলে আমার শরীরে যে কোনো ব্যাকটেরিয়া আমাকে মানে অ্যাটাক করতে পারে। এই জন্যই আমার এই বডিগার্ডের সাপোর্ট দেওয়ার জন্যই আমি একটা প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দেব। এবং আই হ্যাভ কোর্স এক্সপিরিয়েন্স ইন 2019, যে আমার সবচেয়ে ক্লোজ বন্ধুর ছোট ভাইয়ের ডেঙ্গু হলো, এবং সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলো, আমরা মেডিকেলে ভর্তি করানো হলো। তো যেহেতু সেখানে ভর্তি হওয়ার পরে আমার অ্যাক্সেস নাই, আমি বারবার বলছিলাম একটা অ্যান্টিবায়োটিক দেন, একটা অ্যান্টিবায়োটিক দেন, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই। এরপরে তার হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয়ে উনি 13 দিন উনি আইসিইউতে ফাইট করেছে, এবং যা হোক শেষ পর্যন্ত ও রিকভার করেছে। তো এই জন্য আমি বলি যে ডেঙ্গু ফিভার ডাব্লিউবিসি কাউন্ট অনেক কম, প্রিফারেবলি 3000-এর নিচে, এবং রোগী হসপিটাল এডমিটেড, তাহলে অবশ্যই আমরা একটা অ্যান্টিবায়োটিক দেব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আহ, এই বিষয়টার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই, যেটা আপনি আপনার প্রথম আলোচনার সময় বলছিলেন যে ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ, রিজার্ভ অ্যান্টিবায়োটিক। একটু কি বলবেন যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার সময় আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক গুলোকে চুজ করি অ্যাজ এ ডক্টর হিসেবে? কখন আমরা ফার্স্ট লাইন দিব, কখন সেকেন্ড লাইন দিব, কখন রিজার্ভ অ্যান্টিবায়োটিক গুলো দিব, এবং কোনটা কখন কি ধরনের ভূমিকা অবলম্বন করবে, এবং আমাদের শরীরে এটা কিভাবে কাজ করে? এইটা মানে এটা আমি একটু ইলাবোরেটলি বলতে হবে, যে দেখেন যে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ইনফেকশন করে, এগুলোকে আমি বোঝার সুবিধার জন্য তিনটা ভাগে ভাগ করি। একটাকে আমি বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এরা যেহেতু নাম পজিটিভ, এগুলো শরীরের যে পজিটিভ জায়গা মানে ভালো ভালো জায়গা, এগুলোতে ইনফেকশন করে। যেমন আমাদের শরীরের সবচেয়ে ভালো জায়গা, আমার কাছে মনে হয় দামি জায়গা স্কিন। কারণ এই স্কিনের পিছনে আমরা যত টাকা খরচ করি, শরীরের অন্য কোনো কিছুর পিছনে আমরা এত খরচ করি না। তো এই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো আসলে স্কিনে বেশি ইনফেকশন করে। স্কিনের নিচে থাকে আমাদের বোনস, বোনসের সাথে থাকে জয়েন্টস। তাহলে এই জায়গাগুলোতে যে ইনফেকশন করে, এগুলো হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এছাড়াও আমাদের ওরাল ক্যাভিটি, এরপরে রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলোতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন করে। তো আমরা আমরা একটা মানে জানি যে কোন কোন অ্যান্টিবায়োটিক গুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো এগুলোর মধ্যে যেমন আমরা যদি বলি পেনিসিলিন, আমরা বলি যে সেফালোস্পিনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন, আমরা বলি মানে ম্যাক্রোলিডস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, আমরা বলি ফ্লুরোকুইনোলোনস। তাহলে এই অ্যান্টিবায়োটিক গুলো গ্রাম পজিটিভের মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো এই যে আমি যতগুলো নাম বললাম, এই অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যেই কিন্তু আছে এই ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক, ইভেন রিজার্ভ অ্যান্টিবায়োটিক। তো প্রথমত আমরা ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক গুলো দেই। যদি দেখি যে ইনফেকশন ফার্স্ট লাইনে কন্ট্রোল হচ্ছে না, তখন সেকেন্ড লাইন, অথবা যদি আমরা শুরুতেই অ্যাসেস করি তার ইনফেকশনের সিভিয়ারিটি সিভিয়ার, তখন আমরা হয়তো সেকেন্ড লাইন বা আমরা রিজার্ভ অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি। ঠিক তেমনি ভাবে আমাদের গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে, এরা আমাদের শরীরের যে নেগেটিভ বা খারাপ জায়গাগুলো আছে, আমি বলি নেগেটিভ মানে খারাপ, তার মানে ইউরিনারি ট্র্যাক্ট, তারপরে এলিমেন্টারি ট্র্যাক্ট মানে যেখানে প্রস্রাব থাকে, পায়খানা থাকে, জেনিটাল ট্র্যাক্ট, এগুলোতে কমনলি ইনফেকশন করে। তো তাহলে আমি যে অ্যান্টিবায়োটিক গুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যেমন আমি যদি বলি কুইনোলোনস, থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন অফ সেফালোস্পোরিন, তারপর কিছু পেনিসিলিন, তারপরে অ্যামিনোগ্লাইকোসাইডস লাইক অ্যামিকেসিন, জেন্টামাইসিন, তাহলে ওগুলো আমি এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে আমি ইউজ করি। সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর মানে ইউনিট্র্যাক ইনফেকশনে আমি এগুলো ইউজ করি। আমি হচ্ছে ইন্টারিক ইনফেকশন লাইক টাইফয়েড, এগুলোতে আমি এগুলো ইউজ করি। হ্যাঁ, লাস্টলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো এই অ্যানারোবিক নামটা খুব চমৎকার, যে অ্যারোবিক মানে যেখানে কোনো বাতাস থাকে না সেখানে এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করে। তো আমরা জানি যে আমাদের শরীরে যখন কোনো একটা অ্যাবসেস হয়, সেই অ্যাবসেসের মধ্যে কিন্তু কোনো বাতাস ঢুকে ঢোকে না, কারণ আমরা জানি অ্যাবসেস একটা ক্লোজ ক্যাভিটি। তো সেখানে কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো গ্রো করে। তো আরেকটা হচ্ছে যে আমরা জানি যে বাতাসের ধর্মই হচ্ছে উপরে যাওয়া। তাহলে আমাদের যে পেট অ্যাবডোমিনাল ক্যাভিটি, এর একদম নিচের দিকের জায়গাগুলো, এগুলোতে বাতাস সবচেয়ে কম থাকে। এই জন্য ওখানে ইনফেকশন হলে হচ্ছে যে আমরা মনে করি অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে। যেমন
কমন এক্সাম্পল ইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো আমরা এই সকল ক্ষেত্রে অ্যান্টি অ্যানারেবিক যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, লাইক মেট্রোনিডাজল, ক্লিন্ডামাইসিন, এগুলো আমরা ইউজ করি। তো তো মোটামুটি এরকম একটা প্রোটোকল, যে আমরা ফার্স্ট আমরা ভাগ করি যে ইনফেকশনটা কোথায়, তাহলে ওখানে কোন অর্গানিজম রেসপন্সিবল। সেকেন্ড, আমরা অ্যাসেস করি যে ইনফেকশনের সিভিয়ারিটি কেমন, এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার না লাইফ থ্রেটানিং। তার উপর ভিত্তি করে আমরা অ্যান্টিবায়োটিক গুলোকে চয়েস করে থাকি আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এটার সাথে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, অ্যাজ এ ডক্টর হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে। বেশিরভাগ সময় আমি রোগীদেরকে দেখেছি, তারা বলে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসলে কিভাবে কাজ করে, আমি কিভাবে বুঝবো যে আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে। আমি হয়তো টেস্ট করছি, আমি জানি না, কিন্তু আমার অ্যান্টিবায়োটিক কাজ করছে কি করছে না, রেজিস্ট্যান্স কিভাবে হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমি আপনাকে প্রশ্ন করি, সেক্ষেত্রে কিভাবে বলবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কিভাবে হয় আমাদের শরীরে, এবং কিভাবে বোঝা যায় যে এটা কাজ করতেছে না? আচ্ছা, আপনার প্রশ্নে দুটো মানে সেকশন আছে। একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে হয়। তো এখানে আমি প্রথমত বলতে চাই যে কোনো মানুষ কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয় না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয় জীবাণুগুলো। ঠিক আছে। তো এটা কিভাবে হয়, যেমন আমি আপনাকে বলি, ধরেন কোনো একজন রুগী, ওনার আমি ধরলাম যে ওনার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে ওনার বুকে ইনফেকশন হয়েছে। উনি কি করলেন, ওনাকে আমি ধরেন একটা অ্যামোক্সাসিলিন অ্যান্টিবায়োটিক দিলাম। উনি 3 দিন খেলেন। 3 দিন খেয়ে দেখলেন যে না, ওনার ওনার ভালো লাগতেছে, ওনার জ্বরটা কমে গেছে, কাশি কমে গেছে, খাওয়ার রুচি আগে ছিল না, এখন একটু একটু খেতে পারে। উনি 4 দিন অ্যান্টিবায়োটিকটা খেয়ে উনি খাওয়া বন্ধ করে দিলেন। তো এই 4 দিনে কি হলো, যে যখন অ্যান্টিবায়োটিকটা খেলো, তখন প্রথম ওনার যে ব্যাকটেরিয়াগুলো দিয়ে ইনফেকশন হয়েছে, সে ব্যাকটেরিয়া আসলে সংখ্যায় একটা না, এগুলো মানে কোটি কোটি ব্যাকটেরিয়া। তো এগুলোর মধ্যে যে ব্যাকটেরিয়াটা হচ্ছে সবচেয়ে দুর্বল, সেগুলো কিন্তু প্রথমে মারা যায়। তো দেখা গেল যে তাহলে ওই যে 4 দিন, 4 দিনে ওই রোগীর শরীরে যে দুর্বল ব্যাকটেরিয়া গুলো, সেগুলো হচ্ছে যে মানে মারা গেছে। যার কারণে উনি কিছুটা উপকার পেয়েছে। যেহেতু উনি ডোজটা কমপ্লিট করে নাই, সেহেতু কি হয়েছে যে ওনার যে সবল যে ব্যাকটেরিয়া গুলো ছিল, ওনারা কিন্তু দেখে ফেলেছে যে এই অ্যান্টিবায়োটিক এসে এইভাবে আমাদের মানে আমাদের মানে জ্ঞাতিগোষ্ঠীকে এইভাবে মেরে ফেলতেছে। তখন ওনারা একটা মেকানিজম নিজেরা বানিয়ে নেয়, যে ঠিক আছে, ওরা এসে এভাবে আমাদের ছেলে মেয়ে বা বংশধরদের মেরে ফেলছে, তাহলে আমি এই মেকানিজমটা ক্রিয়েট করি যাতে ওই জিনিসটাকে আমি বাইপাস করতে পারি। তাহলে মোটামুটি এইভাবে হচ্ছে যে তারা জীবাণু মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেলে। এখন আসি যে ওই রুগীটা, তার তার ব্যাকটেরিয়াগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করলো। এখন ধরেন আমি ওই রুগীর সামনে গেলাম কোনো কারণে, ওই রুগী কাশি দিল বা হাঁচি দিল, তখন তার ওই ব্যাকটেরিয়াগুলো বের হয়ে আসলো, ওগুলো এসে আমার আমার বুকে ইনফেকশন করলো। তাহলে আমিও এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে আমি হচ্ছে যে ইনফেক্টেড হলাম। এবারে আসি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কেউ আছে কিনা এটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য একমাত্র পরীক্ষা হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। যে পরীক্ষাটা আমাদের দেশের এখনো, আমি যদি বলি যে বিভাগীয় শহরগুলোতেও আসলে মানে এতটা অ্যাভেলেবেল না, যেটা আসলে আমাদের এই অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে এই ইনভেস্টিগেশনটা আমাদের অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কালচার, সরি, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এটার মানে কি, যেমন আমার বুকে ইনফেকশন হয়েছে, আমার কফ হচ্ছে, কফের সাথে স্পুটাম বের হচ্ছে, এই স্পুটামটাকে একটা মানে একটা মিডিয়াতে নিয়ে গ্র করা হয়। তখন ওই স্পুটামের মধ্যে বা ওই কফের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো বড় হয়, সংখ্যায় বেড়ে যায়। তখন এটা আইডেন্টিফাই করা হয় মাইক্রোস্কোপে যে এটা এটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বা এটা স্ট্রেপ্টোকক্কাস বা এটা স্টাফাইলোকক্কাস। এরপর ওই যে গ্রো করলো, ওখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা হয় যে কোন অ্যান্টিবায়োটিকে ওরা, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আলাদা আলাদা করে দেওয়া হয়, দিয়ে দেখা হয় যে 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 অ্যান্টিবায়োটিক দিয়ে ওরা মারা যায়, সেখানে দেখা গেল যে অ্যান্টিবায়োটিক ওই ওই মানে ব্যাকটেরিয়াগুলো আর থাকে না। তো আমরা শুধুমাত্র এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই রোগী হচ্ছে যে তার যে ইনফেকশন, সেটা হচ্ছে যে মানে কোন কোন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, বা সব অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট কিনা, বা কোন অ্যান্টিবায়োটিকে মানে
এই রোগীটা সেন্সিটিভ, মানে এই জীবাণুগুলো সেন্সিটিভ, বা কোন অ্যান্টিবায়োটিক গুলো দিলে মারা যেতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ ডক্টর অতীন মডেল স্যার। স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি আপনার মূল আলোচনা, এরপর আমরা কিছু কোশ্চেন অ্যান্সার সেশন করব। স্যার, আপনি জানেন আমাদের এখানে অনেক ফার্মেসি থেকে জয়েন করেছেন আমাদের এসএসকে অ্যাম্বাসেডর, যাদেরকে আমরা সুখী সেবা কেন্দ্র অ্যাম্বাসেডর বলছি। স্যার, অ্যান্টিবায়োটিকের এই রেজিস্ট্যান্স ঠেকাতে এই ধরনের ফার্মেসিদের সবচাইতে বড় ভূমিকা কি হওয়া উচিত, এবং কিভাবে তারা এই হেলথ কেয়ার কমিউনিটিতে বা প্রাইমারি হেলথ কেয়ার একটা বড় ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। মানে আপনি আপনি হয়তো জানেন যে আমি আহ, প্রায় 6 বছর থেকে বাংলাদেশে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেভেলপ করার জন্য একটা জিপি মডেল আমি নিয়ে কাজ করি। তো আসলে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস গুলো এতটাই ইম্পর্টেন্ট যে এটা আমি বলি যে এটা সবসময় বাড়ির পাশে হতে হবে। যে একজন রুগী সর্দি কাশির জন্য কখনো জেলা সদরে বা উপজেলায় গিয়ে ডাক্তার দেখাবে না। যে এটা আপনারা যেটা করছেন, যে এরকম ফার্মেসিগুলোতে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার, যদিও ডিজিটালাইজড, তো শুরুটাও এভাবে হলেও ভালো। কারণ আমাদের যেখানে কোনো স্ট্রাকচার নেই সেখানে একটা যদি ডিজিটালাইজড যদি প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার হয়, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে একটা রুগী হচ্ছে যে অসুস্থ হলেই সে তার এলাকায় তার বাজারে গিয়ে একজন একটা ফার্মেসিতে বসে একজন এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলে সে একটা পরামর্শ নিতে পারবে, সে ফলো আপ করতে পারবে। এটা একটা, দিস ইজ অ্যান অ্যামেজিং সিস্টেম। তো আমি আমি যেটা মানে বলি যে আমাদের স্বাস্থ্যগত যতগুলো সমস্যা আছে তার 80 থেকে 85 ভাগ একজন প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার সেগুলোকে ঠিক করতে পারেন। তার মানে আমাদের আমরা যারা স্পেশালিস্ট তাদের কাছে মাত্র 15% রুগী আসবে। তো এই জন্য বাংলাদেশে আমাদের এই ইফেক্টিভ, যদি আমরা হেলথ সার্ভিসেস ডেলিভারি দিতে চাই, তার জন্য আমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসকে ডেভেলপ করতে হবে। এবং এটা এটা করার জন্য আপনারা যে যে সুখী স্বাস্থ্য কেন্দ্র এটা করছেন, এটা আমি মনে করি যে অত্যন্ত ভালো উদ্যোগ। এটার মাধ্যমে শুধু অ্যান্টিবায়োটিক না, আমার কাছে মনে হয় যে একজন রুগী ওনার প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা এটার জন্য 50 কিলোমিটার মানে দূরে এসে আমাদের কাছে একটা দিন ব্যয় করে শুধু জাস্ট একটা মানে চেক করে যায়, এটা আমার কাছে খুবই মানে মানে মনে হয় যে ওই রুগীর জন্য যেটা তার বাড়ির পাশে আমরা করতে পারতাম, সেটা মানে আমরা সেটা নিতে নেয়ার জন্য রুগীকে একটা দিন ব্যয় করতে হচ্ছে, অনেকগুলো টাকা ব্যয় করতে হচ্ছে, এবং মানে অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে। তো আমি মনে করি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করার মানে প্রিভেন্ট করার জন্য, অথবা মানে এই অ্যান্টিবায়োটিক প্রপারলি ডিসপেন্স করার জন্য এরকম প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কখনোই একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর ছাড়া প্রেসক্রাইব করা যাবে না। এ বিষয়ে আইন করতে হবে, এবং এই আইনের কোনো ব্যত্যয় হলে তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমি যদি বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, অন্তত প্রত্যেকটি ইউনিয়নে একটি করে যদি আমি প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার না করি, আর আমি যদি এই নিয়মটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে তো আমার ওই যে ধরেন যে উলিপুরের চরের যে রুগীটা, ও তো 7 দিনের ধরেন যে আরটিআই এসে মরে যাবে। এখন তো ওর আরটিআই হলে ও ওষুধের দোকানে যায়, ভুল হোক ভালো হোক, ডোজ কমপ্লিট হোক না হোক, তারা হচ্ছে যে মানে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে বেঁচে থাকে। আমি যদি আজকে এই এসি রুমে বসে আমি নিয়ম করলাম অ্যান্টিবায়োটিক শুড নট বি ডিসপেন্স উইদাউট প্রেসক্রিপশন ফ্রম এ রেজিস্টার্ড ডক্টর, আমি এই আইন করে আমি এসি রুমে বসে থাকলাম, এবং আমি বড় বড় কথা বললাম যে ইয়েস, উই মেড ইট, আমরা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করি না। কিন্তু ওইদিকে যে আমার চরে, আমার পাহাড়ি এলাকায় আমার যে রুগীরা যে তাদের নাই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার, তারা খেতে পাচ্ছে না অ্যান্টিবায়োটিক, তাহলে তাদের ইউটিআই হলে তো তারা মারা যাবে, তাদের আরটিআই হলেও মারা যাবে। সো আমি মনে করি আইন করারও আগে আমার ওই চরের রুগীটাকে
কিভাবে একটা অ্যান্টিবায়োটিক পাবে, কিভাবে তারা অ্যান্টিবায়োটিক মানে অসুস্থ হলে একজন এমবিবিএস ডাক্তার পাবে, সেটার ব্যবস্থা করা উচিত। আমি মনে করি গ্রামীণ ফোনের যে উদ্যোগ, এই সুখী, এটা আরো প্রসারিত হোক। এবং আমি আরো একটু মানে আলামিনের মাধ্যমে গ্রামীণ ফোনকে বলবো যে স্যার আমরা হচ্ছে আমাদের। গ্রামীণ হেলথ লিমিটেড, একটু বলে নেই, গ্রামীণ হেলথ লিমিটেড, গ্রামীণ গ্রুপের আচ্ছা আচ্ছা গ্রামীণ হেলথ লিমিটেড। আচ্ছা। তো এই এই আপনারা এই ডিজিটালাইজ শুরু করার পরে আপনারা অন্তত একটা উপজেলাকে পাইলটিং করতে পারেন, যেখানে ডিজিটালাইজের পাশাপাশি মানে আপনার হচ্ছে যে একদম এরকম প্রত্যেকটা একটা ইউনিয়নে অন্তত একটা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার থাকবে। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা অনেক বড় ধরনের পরিবর্তন আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অসংখ্য অসংখ্য ভালো ভালো অভিমত আমাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আমরা আপনার পরামর্শ বা আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, যারা দীর্ঘদিন প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা ডেফিনেটলি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজগুলো করতে চাই গ্রামীণ হেলথ লিমিটেড সুখীর পক্ষ থেকে। স্যার আমরা আহ, কিছু প্রশ্ন নিব, এবং আমি প্রশ্নগুলো নেব এমন মানুষদের কাছ থেকে যারা আসলে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করছেন, কারণ তারা প্রাইমারি হেলথ কেয়ারে ফার্মেসি থেকে তারা এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করছেন। আমাদের সাথে আছেন রবিউল আলম ভাই। রবিউল আলম ভাই একজন এসএসকে অ্যাম্বাসেডর। তো রবিউল আলম ভাইয়ের কাছে যাই, একটু তাকে আমি আনমিউট করতে বলবো, এবং সরাসরি আপনি যদি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রশ্ন করেন, রবিউল ভাই, যে আপনি আসলে এখন কি কি প্রবলেম ফেস করছেন, বা অ্যান্টিবায়োটিকের এই বিষয়গুলোটি নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন, এবং সুখী যে ডক্টরের সাথে আপনাদেরকে একটা কানেক্টিভিটি তৈরি করে দিচ্ছে, এটাতে আসলে রোগীদের কিরকম লাভ হচ্ছে। রবিউল আলম ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি একটু আনমিউট করবেন, আপনার অডিওটাকে একটু আনমিউট করবেন। জি, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে, পারফেক্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি রবিউল আলম বলছি রংপুর থেকে, রংপুর চারতলার মোড় থেকে। অ্যাকচুয়ালি আমি আমি 5 বছর ধরে রিসেন্ট আমি এই পেশায় আসছি। আমি অল্প সময়ের মধ্যে দেখলাম যে এখানে পেশেন্ট খুব বেশি জানে। পেশেন্টকে ফ্রি কোনো সাজেস্ট করা যায় না, এরা এত বেশি জানে। এরা কোথা থেকে জানলো এটাই আমার মানে আহ, মানে অবাক হতে হয়। তো আমি দেখলাম যে এরা এরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করার আগেই তারা চেয়ে বসে। এখানে পেরে ওঠা মুশকিল। হ্যাঁ, দেখা যায় যে তারাই দেখা তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে আপনার জ্বর কয়দিন থেকে, একদিন জ্বর, আজকেই জ্বর আসছে, আপনি অ্যান্টিবায়োটিক দেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে কথায় কথা বাড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় বলতে হয় যে না, সরি, আমি দিতে পারবো না, আপনি যদি পারেন তাহলে অন্য কোথাও থেকে নেন। আর যদি পারেন যে এখানে আমার এখানে 20 টাকায় ডাক্তার কনসালটেন্সি আছে, আপনি এখান থেকে আপনি 20 টাকা ইয়ে করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে না, আমার এত সময় নেই। হম। আর বিষয়টা হলো যে এই এই উদ্যোগটা খুবই ভালো লাগলো। আমি অনেকক্ষণ থেকে ছিলাম মিটিং এ। হ্যাঁ, এর চেয়ে এটা আরো আরো যদি বেশি বেশি করে করা যায়, তাহলে আমার মনে হয় সবাই সবাই জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ প্রাইমারি থেকে রবিউল আলম শুরু স্যার। করে। রবিউল জি আলম ভাই, জি আমি জি ডক্টর রতিন জি স্যারের কাছে জি যাচ্ছি। স্যার, এই যে একটা জি মানুষের হিউম্যান বিহেভিয়ারের কথা, যেটা আমরা একদম জি রিয়েল একজন ফার্মেসি যিনি চালান তার কাছ থেকে শুনলাম, যে রোগীরা এখন গিয়ে বলছে আমার একদিনের জ্বর, আমাকে জিম্যাক্স দেন, বা আমাকে সিপ্রো দেন, বা জি আমাকে জি জি অ্যামক্সিক্লেভ জি দেন। জি জি তো তারা কিন্তু জি একটা জি ইনপুট দিয়ে দিচ্ছে, এবং বর্তমান সময়ে আপনি জানেন যে চ্যাট জিপিটি বা এআই আসার পর থেকে সবাই কিন্তু সার্চ করে যে আমার আসলে কি অসুবিধার জন্য আমি কিভাবে খাবো। সো ডক্টর রতিন স্যার, আমরা তাহলে এই প্রবলেম গুলোকে আসলে কিভাবে অ্যাড্রেস করে কিভাবে একটা সমাধানের পথে নিয়ে যেতে পারি? হয়তো সময় লাগবে, কিন্তু এই সমাধানের রাস্তাটা আসলে আমাদের কিরকম হবে, একদম রুট লেভেল থেকে ফাইনাল লেভেল পর্যন্ত। আমি আমি আরেকটু বলতে চাই, জি জি কিছুদিন জি। আগে আমার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে একজন পেশেন্ট এসে বলছে যে আমাকে ফ্লুক্লোক্সাসিলিন দেন। আমি বললাম এটা কি জন্য খাবেন? কয় আমি ওই ইউটিউবে দেখলাম এরা এটা খেতে বলছে, এই আমার একটা ফোড়া হয়েছে, এই ফোড়ার জন্য এটা খেতে বলছে। আমি বললাম কিভাবে খেতে বলছে? কয় সেটা তো দেখিনি। হ্যাঁ, তাহলে সে আমার কাছে আসছে অ্যান্টিবায়োটিক দিতে। তাহলে সেক্ষেত্রে আমি 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 তো কি করব? বাধ্য হয়ে আমি দিলাম যে ঠিক আছে, আপনি এইটার খাবার প্রণালীটা ওখানে দেয়া আছে, ডোজ ডোজ শিডিউলটা দেখে তারপরে খাবেন। তাহলে চিন্তা করেন বিষয়টা, ইউটিউব দেখেও তারা অ্যান্টিবায়োটিক খায়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এক্স্যাক্টলি। ঠিক সো আছে। ডক্টর রতিন স্যারের জি কাছে যাবো। স্যার, এই বিষয়টা একদম একদম
রিয়েল ফিডব্যাক আমরা নিয়েছি লাইভে। একজন আমাদের ফার্মেসিওয়ালা যিনি এখানে আছেন, তার কাছে মানুষ এসে এই ধরনের জিনিসপত্রগুলো বলছে। স্যার, বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? এটা খুব ইন্টারেস্টিং এন্ড খুবই কমন এগুলো বিষয়। আমি খুব ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, হ্যাঁ, তাহলেই আমি মনে হয় যে আমরা বুঝতে পারবো যে আমাদের করণীয় কি। আমার খুবই ক্লোজ, আমার জুনিয়র একজন ফ্রেন্ড, আমার স্কুলের ছোট ভাই, ও আমেরিকায় গেছে গত আগস্টে। ও স্কলারশিপে আমেরিকা গেছে। তো ওখানে গিয়ে ওর পেট ব্যথা। তো পেট ব্যথা, ওর পেপটিক আলসার হয়েছিল বাংলাদেশে থাকতে। তো তখন ওর সবগুলো হেলথ রিলেটেড ইস্যু আমি ট্রিট করতাম। তো এখন আমেরিকায় যাওয়ার পরে ও ওখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে না। তো ওখানকার ডাক্তারকে বলেছে যে আমি তো বাংলাদেশে অসুস্থ হয়েছিলাম, আমার বড় ভাইয়া আমাকে ট্রিটমেন্ট করতো, এন্ডোস্কোপি করা হয়েছিল, তো আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলবেন কিনা। তো ওখানকার ডাক্তাররা তো আমাদের দেশের মতো না, বলছে হ্যাঁ অবশ্যই আমরা কথা বলবো, আপনার হেলথ ইস্যু নিয়ে ওনার কাছ থেকে ইনফরমেশন নেব। তো তার আগে ও আমাকে মানে মানে ফোন করে বলেছে যে ভাইয়া, আমি তো আগের বার অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, খাওয়ার পরে ভালো হয়েছিলাম, এখানে তো কোনোদিনও এরা অ্যান্টিবায়োটিক দিবে না। অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য ওরা আমাকে বলছে যে স্পেশালিস্টের কাছে রেফার করে দিচ্ছে, এবং আমেরিকায় একজন স্পেশালিস্ট দেখাতে মানে মোটামুটি কয়েক হাজার ডলার লাগে, ঠিক আছে। তো আমি ওকে বললাম যে ওকে ফাইন, আমি আমি তোমার ডাক্তারের সাথে কথা বলি। তো আমি ওই ডাক্তারের সাথে কথা বললাম, তাকে আমি কনভিন্স করলাম যে ওর ওটা পেপটিক আলসার ডিজিজ, এবং ও স্ট্রেসের কারণে এটা বেড়ে গেছে, যেহেতু সে আমেরিকায় আছে, এখানে ফ্যামিলি ছেড়ে গেছে, ওখানে রান্নায় তার প্রবলেম হচ্ছে এবং তার পরীক্ষা চলতেছিল। তার স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। আর ওর যেহেতু আগে পেপটিক আলসার হয়েছিল, তাকে একটা কোর্স অফ ট্রিপল থেরাপি এবং তাকে অ্যাংজাইটি হিসেবে প্রোপানল দিলে ভালো হয়। মানে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে এ কোর্স অফ antibiotic that is triple therapy, levofloxacin based triple therapy and anxiolytic in the form of propranolol may help him. তো এটা বলার পরে ওই ডাক্তার সাহেব উনি কনভিন্স হলেন, এবং উনি আমি যেভাবে বলেছি সেভাবেই আসলে উনি প্রেসক্রাইব করে দিয়েছেন এবং এখন ও ভালো আছে। তো এখন তাহলে বিষয়টা হচ্ছে যে ওখানে আহ, যে আমার ছোট ভাই, ও ওখানে ধরেন একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপে গেছে পড়ায়, মানে ওর কিন্তু হিউজ নলেজ। ও এআই বলি, ইউটিউব বলি, মানে সব ও ইউজ করতে পারে, এবং ও বাংলাদেশে প্রথম আলোর একজন সিনিয়র রিপোর্টার ছিল। তো এরপরেও কিন্তু ও ওখানে অ্যান্টিবায়োটিক কিন্তু নিজে কিনতে পারে নাই। কারণ হচ্ছে সেখানে আইন আছে, সেই আইনের প্রয়োগ আছে। তো এখন আমাদের দেশেও ঠিক একই, যিনি ইউটিউব থেকে দেখেছেন যে ফ্লুক্লোক্সাসিন খেলে আমার এই ফোড়া ভালো হয়ে যাবে, উনি যদি ফার্মেসিতে যাওয়ার পরে যদি দেখতেন যে না কোনোভাবেই এটা পাওয়া যায় না, তাহলে কিন্তু উনি আর কোনোদিনও ফার্মেসিতে গিয়ে এটা চাবেন না। তো বাট আমি মনে করি যে নলেজের যে ডেসিমিনেশন, এইটা থাকা উচিত। এটা ভালো যে রুগীরা জানতে পারুক যে হ্যাঁ আমার ফোড়া উঠেছে, তার মানে এটা আমার একটা ইনফেকশন, আমার এটা হয়তো অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হবে কি না, হলে কোনটা, বা ফ্লুক্লোক্সাসিন খেতে হবে, এটা কয়বার আমি খাবো, কয়দিন খাবো, এটার একটা গাইড গাইড কিন্তু একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে আসতে হবে। মানে নলেজ থাকাটা প্রবলেম না, সেই নলেজটা যদি একটা ভুল প্রয়োগ হয় তাহলে একটা প্রবলেম। তো আমার মনে হয় যে যদি সরকার আইন করে, তবে তবেই এই জিনিসগুলো অ্যাভয়েড করা পসিবল হবে। তাছাড়া ফার্মেসিতে এটা বিক্রি বন্ধ করা আসলে কোনোভাবে সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর অতীন মল্ল স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমাদের হাতে মাত্র 14 মিনিট আছে। আমি একটা প্রশ্ন নিতে চাই। অপ্পো A5s থেকে একজন জয়েন করেছেন, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, আপনি কি কিছু বলবেন? জি, অবশ্যই, আপনি একটু আনমিউট করে আপনার কথাটা বলতে পারেন। জি, একটু আপনার মাইক্রোফোনটা একটু আহ, জি 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 জি, একটু আনমিউট করতে হবে, মানে আপনার মাইক্রোফোনটা একটু চালু করতে হবে। আপনার অডিওটা একটু কানেক্ট করতে হবে, আপনি দেখেন আপনার ভিডিও, হ্যাঁ, পারফেক্ট শোনা যাচ্ছে। জি, একটু জোরে বলতে হবে, শুনছি না। আসসালামু আলাইকুম, আমাকে কি পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, জি। জি জি। আচ্ছা, ধন্যবাদ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে সচেতনতার যে বিষয়টা থাকে, ফার্মাসিস্ট বা আমরা যারা আরএমপি বা জিপি যারা প্র্যাকটিস করি, তারা আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে, একটু জোরে বলেন। আমরা যারা প্র্যাকটিস করছি, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি স্যার, আরএমপি জিপি বা নর্মাল যে চিকিৎসা যারা এলএমএপি, হ্যাঁ,
এদের ক্ষেত্রে যেমন একটা বিষয় হচ্ছে আসলে আমাদের তো অ্যান্টিবায়োটিক দেওয়ার রাইট নেই। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা যে যদি আমরা একটা থানার লেভেলেও চিন্তা করি প্রায় 2-2.5 লাখ লোক থাকে। যেখানে একটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সর্বোচ্চ 20-30 জন রেজিস্টার্ড ডক্টরের পোস্টিং থাকে, তার মধ্যে থেকে প্রায় তার অ্যাবসেন্ট থাকে যে অনেকে অ্যাবসেন্ট থাকে। মনে করেন ধরেন পোস্টিং আছে, পোস্ট আছে 20টা, তারা জয়েন করছে 15 জন। হ্যাঁ, এদের মধ্যে যদি আমরা তাদের উপরে সবাই যদি আমরা আমরা নিজে অথরিটি হয়ে যাবো, সময় নির্ভরশীল হয়ে ওই তাদের জন্য কিন্তু একটা ফিজিক্যাল মেন্টাল একটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এরকম হয়। আর রেজিস্ট্রেশনের যে বিষয়টা, আমরা যদি সচেতন হই, হইলাম না হয় সচেতন, কিন্তু আমি যে ফার্মের মুরগি খাচ্ছি মনে করেন, বা একটা গরুর মাংস খাচ্ছি, বন্য কিছু খাচ্ছি, ওখানেও কিন্তু রেজিস্ট্যান্সের একটা প্রভাব পড়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমার সচেতন হওয়ার সুযোগ নাই, যেহেতু আমার মাংস খেতে হচ্ছে। তার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এটা শুনতে তো পাচ্ছি একটা শুনতে হুম পাচ্ছি, বিষয়। জি জি। আর একটা বিষয় স্যার জানতে চাচ্ছি যে এরকম হয় যেহেতু মানে মানে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রেও সাধারণত যে স্যারদের যারা এমবিবিএস স্যার আছে তাদের লেকিংস এর কারণে মনে করেন হয়তো ম্যাক্সিমাম পেশেন্ট অনেক সময় আউটডোরে ভিড় করে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, কিছু ফ্রি সার্ভিস নিয়ে তারা 5 টাকা টিকিট 3 টাকা টিকিট এরকম নেয়। সেই ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের চাপের কারণে তারা ফার্মাসিস্ট অথবা নার্স অথবা তাদের জুনিয়র কোনো স্টাফ দিয়ে তারা গভর্নমেন্টের সার্ভিস গুলো আছে যেমন সিপ্রোফ্লোক্সাসিন, সেফিজিন, এজিথ্রোমাইসিন, এগুলো অ্যান্টিবায়োটিক, এমোক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, এগুলো তারা কিন্তু সরবরাহ করে দেয়। এক্ষেত্রে তারা কিন্তু রেজিস্টার ভাবে করে না। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় সমস্যা ফেস হয়, যেটা আমরা নিতে পারবো। হ্যাঁ, যে পেশেন্টের দরকার নাই, অনেক সময় মিস ইউজ করে দেয়। আবার একজনের প্রায় হতে অনেক সময় পায় না, অথবা তাদের পার্সোনাল রিলেশনের কারণে অনেক সময় আরো দরকার হয়। এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু স্যার বিভিন্ন ভাবে মৃত্যু করছে। সেক্ষেত্রে কিন্তু সচেতন হিসেবে আপনাদের মাধ্যমে, যেহেতু আমরা স্যার আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে, অসংখ্য এরকম ধরনের অসংখ্য যদি ধন্যবাদ। অ্যাওয়ারনেস যদি আমরা হয়। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা রিয়েল সিনারিও আপনি তুলে ধরেছেন। আমি যদি বোঝার চেষ্টা করি, আপনি তিনটা ভাবে কথা বলেছেন। আর রতিম মন্ডল স্যার উনি একটি বলার চেষ্টা করেছেন যে অনেক সময় পশু যারা আমরা খাই, যেমন মুরগি থেকে শুরু করে এই ধরনের আহ, তাদেরকেও কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো উনি প্রাইমারি হেলথ কেয়ার স্ট্রেন্থেনিং এর, যেটা আপনি বারবার বলছিলেন যে কিছু গ্যাপের কথা বলছিলেন। তো আমি একটা কথাই বলতে চাই যে আমরা কখনো ম্যাল প্র্যাকটিসকে আসলে স্ট্যান্ডার্ড ধরবো না, আমরা অলওয়েজ কোয়ালিটিটাকে স্ট্যান্ডার্ড ধরবো। আমরা ভালো খারাপ মিলেই আসলে মানুষ হয়। কোয়ালিটি অনেক এমবিবিএস ডক্টররা আছেন, অনেক ভালো ভালো সরকারি গভর্নমেন্ট ডক্টর আছেন, দে আর ডুইং ভেরি গুড। সো আমরা তাদেরকে স্ট্যান্ডার্ড ধরবো, দুই একটা ঘটনাকে আমরা আসলে স্ট্যান্ডার্ড মনে করছি না। সো স্যার একটু কি বলবেন কিনা যে প্রাইমারি হেলথ কেয়ার স্ট্রেন্থেনিং এ এই যে যারা হেলথ কেয়ার প্রোভাইডার, অর্থাৎ যারা একদম রুট লেভেলে কাজ করছেন, তাদের সাথে ডক্টরদের একটা কানেক্টিভিটি কিভাবে সম্ভব, এবং এই একই সাথে যে এনিমেল রিলেটেড যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গুলো হচ্ছে, এই ব্যাপার থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? একটু সংক্ষেপে বলবেন স্যার, আমাদের হাতে মাত্র আমি 9 মিনিট সময় আছে। আমি মানে এই ওনার নাম তো বলতে পারছি না, অপো F5s যিনি বলছেন, উনি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলছেন যে আমাদের দেশে এই আহ, যারা মাছ যারা চাষ চাষ করেন, যারা বিভিন্ন ক্যাটেল ইয়ে করেন, তারপরে মুরগি যে যারা ইয়ে করেন, মুরগির ফার্ম যাদের আছে, এখানে অ্যান্টিবায়োটিকের এত বেশি মিসইউজ হয়। এটা একটা অন্যতম বড় কারণ। এটা আমি বলতে ভুলে গেছি যে এটা মানে আমাদের মানুষে যে পরিমাণে অ্যান্টিবায়োটিক দেয়া হয় তার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক এই 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 এরকম এই বিভিন্ন ক্যাটেল ফিশ, তারপরে এই মুরগি, এগুলোর মধ্যে দেয়া হয়। তো এটাকেও নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মানে মানে এটা যে কত বেশি, এটা যদি আমরা ওই ফার্মাসিউটিক্যালস গুলোর বার্ষিক প্রতিবেদন দেখি যে তারা মানে এই এই পশুদের অ্যান্টিবায়োটিক কত সেল করেছে, তাহলে আমরা এটা এটা ভয়াবহতাটা বুঝতে পারবো। তো এটাকে রেগুলেট করতে হবে। সেকেন্ড, আরেকটা প্রশ্ন আপনি বলেছেন যে এই কিভাবে বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডারদের সাথে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসকে লিঙ্ক আপ করা যায়। তো দেখেন, আমি খুব সিম্পলি বলি, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস সেন্টার থাকতে হবে, যেখানে
একজন এমবিবিএস ডাক্তার, মিনিমাম একজন এমবিবিএস ডাক্তার থাকবেন। আর বিভিন্ন যারা আছেন যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট বা এই সিএসসিপি, এনারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করবেন। তারা এই যেমন এখন সরকারের কিছু প্রোগ্রাম আছে, তারা ওখানে উঠান বৈঠক করবেন, একটা গর্ভবতী মহিলাকে অ্যান্টিনাল চেক আপে নিয়ে আসার জন্য কাজ করবেন। কমিউনিটি ক্লিনিক, ওখানে আম, কিছু লক্ষণ শুনে ওষুধ দেওয়া হবে। এরা সবাই হচ্ছে যে মানে একটা টিমের মতো কাজ করবে, এবং তারা হচ্ছে যে রুগীগুলোকে আলটিমেটলি প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসে হচ্ছে যে মানে রেফার করবে, যে ফর ফার্দার ট্রিটমেন্ট। কিন্তু নিজেরা এই অ্যান্টিবায়োটিক দেয়া বা এই ট্রিটমেন্টের মানে দেওয়ার চেষ্টা করবে না। যে তাহলে এভাবেই আমরা একটা ভালো একটা হেলথ সার্ভিসেস সিস্টেম আমরা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যেহেতু আমাদের সময় অনেক কম, তো আমরা আমাদের ডক্টরও অনেকে জয়েন করেছেন, তো আমি একজন বা দুজন ডক্টরের কাছ থেকে শুনতে চাচ্ছি। ডক্টর অনাই যে আমাদের সাথে জয়েন করেছেন, ডক্টর অনাই যে আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা স্যারের কাছে, বা কোনো ধরনের ফিডব্যাক অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে, যেহেতু আপনারা টেলি হেলথ কনসালটেশন প্র্যাকটিস করছেন এবং বিভিন্ন সময় এসএসকে থেকে কলগুলো আপনাদের কাছে আসে, সো আপনারা কিভাবে এসএসকে অ্যাম্বাসেডারের সাথে কানেক্ট হন এবং কিভাবে তাদেরকে আপনারা পরামর্শ দেন এই অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে? আমাদের যে কোনো একজন ডক্টর অ্যান্সার করতে পারেন। ডক্টর মুনিয়া আছেন, ডক্টর ইর্তিজা আছেন, ডক্টর ইন্তিসার আছেন, ডক্টর উম্মেন নাদিরা জাহানও এখানে আছেন। আর যে কোনো একজন আপনারা আপনাদের এন্ড থেকে কিছু ফিডব্যাক দিলেই হবে। স্যার, যেহেতু কথা বলা শুরু হচ্ছে সেটা হচ্ছে মানে এরকম একটা মিটিং যদি আমরা মাসে একবার করে পাই না, মিনিমাম, প্রত্যেক তাহলে সপ্তাহে আমাদের পাবেন। জন্য প্রত্যেক সপ্তাহে পাবেন আপনারা এই ধরনের মিটিং, প্রত্যেক সপ্তাহে পাবেন, এবং প্রত্যেক সপ্তাহে সোমবার 8টা থেকে 9টা পর্যন্ত পাবেন। এবং আমরা এই কমিউনিটি আমরা এভাবেই এঙ্গেজমেন্টটা করার চেষ্টা করছি, যে যাতে আপনারা পুরো জিনিসটাকে জানেন এবং মানুষদেরকে জানান। কারণ দিস ইজ আ প্রসেস, আমরা একদিনে এই জিনিসটাকে আসলে শেষ করতে পারবো না, আমাদের একটা কন্টিনিউশন করতে হবে। আমি আরেকটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে দেখেন, আমরা সবাই একটা হেলথ কেয়ারের একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, এবং সুখী কিন্তু সেই জায়গাটাতেই করে দিচ্ছে আপনাদেরকে, যে আমরা ফার্মেসি থেকে আমাদের ডক্টরকে কানেক্ট করা, 24/7 তাদেরকে সাপোর্ট করা, এবং আপনাদের কিছু একটু লার্নিং কার্ভ এখানে হচ্ছে, রাইট? যে এখান থেকে কিন্তু আপনারাও জানতে পারছেন যে কোন রোগী আপনাকে রেফার করতে হবে, কোন রোগীটাকে আপনাকে বাসায় পাঠাতে হবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমরা প্রতি সপ্তাহে শুরু করে যাচ্ছি। আমরা আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে স্যার। নতুন স্যার, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, স্যার সুখী কাজ করছে হেলথ কেয়ার ইনোভেশন ইকোসিস্টেমে। এটি গ্রামীণ হেলথ টেক লিমিটেডের একটি গোল্ডেন ইনিশিয়েটিভ, যেখানে আমরা একজন প্রান্তিক মানুষ যাতে স্বাস্থ্য সেবাটা নিতে পারে, এবং স্পেশালি একটা ফার্মেসি থেকে বা একদম প্রান্তিক জায়গা থেকে এসএসকে অ্যাম্বাসেডারের মাধ্যমে মাত্র 20 টাকা কলে সে একটা এমবিবিএস ডক্টরের সাথে কানেক্ট হতে পারছে, তার সেবাটা নিতে পারছে। হয়তো সময় লাগছে মানুষের সচেতনতা তৈরি করতে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, এবং কিভাবে এই জায়গাটাতে এসএসকে অ্যাম্বাসেডর যারা আছেন এখানে, ফার্মেসিতে যারা কাজ করছেন বা ফার্মেসি ওনাররা আছেন, তারা নিজেদেরকে আরো কিভাবে এই উদ্যোগটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, অ্যাজ আ ক্লিনিশিয়ান হিসেবে, অ্যাজ আ প্রাইমারি হেলথ কেয়ার একজন স্পেশালিস্ট হিসেবে? এই বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে এনলাইটেন করেন স্যার। আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখি, এবং আমার কাছে মনে হয় যে ফিউচার হেলথ সার্ভিসেস সিস্টেমের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে অবদান রাখতে পারে। এই আহ, এটা কিভাবে অবদান রাখতে পারে এগুলো আমি অলরেডি বলেছি, কিন্তু যারা ফার্মাসির উদ্যোক্তা আছেন, যারা এই আহ, মানে এই সুখীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা আমি আমি যেটা বলবো যে রুগীদেরকে এই টেলিমেডিসিন সার্ভিসেস সার্ভিসেস নেয়ার জন্য তারা একটা বড় ভূমিকা রাখতে পারে। যেমন আমি যদি খুব সিম্পলি বলি, যে এই যে যেমন আমাদের এখানে রবিউল আলম সাহেব আছেন, উনি উনি যে মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদের যিনি খতিব আছেন, ওনার সাথে একটু কথা বলতে পারে যে আমাদের আমার এই ফার্মেসিতে এরকম 20 টাকায় 24 ঘন্টা ডাক্তার দেখানো যায়। এবং 20 টাকা কিন্তু কোনো টাকা না, এক কাপ চা এখন 10-15 টাকা, ঠিক আছে? তো এইভাবে যদি জিনিসটাকে ছড়ায় দেওয়া যায়, এবং এটা রবিউল আলম উনি টার্গেট করবেন যে উনার যে পাড়াটা, উনি 4তলার মোড় বলেছেন, যে উনার পাড়ায় যারা আছেন তাদেরকে উনি সবাইকে এই সুখীর আন্ডারে নিয়ে আসবেন, তাদেরকে এই এমবিবিএস ডাক্তার ছাড়া ওষুধ নিতে দিবেন না। তাহলে উনি যদি এভাবে এক মসজিদে, এভাবে ধরেন একজন শিক্ষক, এভাবে একজন কাউন্সিলর, তাদের কাছে যদি যান, তাহলে উনি উনার এলাকাটাকে কাভার করতে পারবেন। এতে দুটো লাভ হবে, যে ওই এলাকায় অন্য ওষুধের দোকান থাকলেও সব মানুষ ওনার কাছেই আসবে, এবং ওনার ওনার ওষুধের বিক্রি অনেক বেড়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, আমি বলি যে আসলে সব লাভ, সব প্রফিট তো এই দুনিয়ায় না।
আরো তো পরের দুনিয়া আছে। তো সেটারও একটা বড় কাজ হবে যে উনি একটা মহৎ কাজ করছেন, যে মানুষ যেন মিছে মিছে অ্যান্টিবায়োটিক না খান, রেজিস্ট্যান্ট যেন না হয়, মানুষটার জন্য উপকার হয়। তো এটাতে একটা মানে বড় একটা উনি স্টেক হোল্ডার হতে পারেন। তো আমি আশা রাখবো যে সুখী এবং আমাদের যারা ফার্মেসির যারা উদ্যোক্তা আছে তারা সবাই গুরুত্বপূর্ণ অবদান রাখুক, এবং ভবিষ্যতে এটা একটা বড় একটা মানে স্বাস্থ্য খাতে একটা অবদান রাখুক, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর অতীন মন্ডল স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমরা জানতে পারলাম অ্যান্টিবায়োটিক আমরা কখন খাবো, অ্যান্টিবায়োটিক আমরা কখন খাবো না, অ্যান্টিবায়োটিক কারা দিতে পারবো কারা দিতে পারবো না, কিভাবে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের ক্ষতি করে, কিভাবে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স আমাদের শুধুমাত্র এখনকার ক্ষতি না, বরং একটা জাতির জন্য, একটা দেশের জন্য সবচাইতে বড় ক্ষতি করার জায়গা হতে পারে। সুপ্রসাদী মন্ডলী, আমাদের সাথে যারা উপস্থিত ছিলেন, আমাদের ডক্টররা, আমাদের এসএসকে অ্যাম্বাসেডাররা, আপনাদের মূল্যবান সময়, আপনাদের মূল্যবান ব্যবসা ছেড়ে আমাদের সাথে কথা বলেছেন, আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানিয়েছেন, আমরা গর্বিত বোধ করছি সুখী ফ্যামিলি থেকে। আপনারা যারা আমাদের সাথে কানেক্ট হতে চান, আপনারা সুখী অ্যাপটি ডাউনলোড করতে পারেন, www.sukhi.com এর সাথে আপনারা কানেক্ট হতে পারেন, যেখানে আপনার কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ইনোভেশন ইকোসিস্টেমের সাথে কানেক্ট হতে পারেন। স্পেশালি যারা আমাদের সাথে থাকতে চান, আমার ডাক্তার প্রতি সপ্তাহের সোমবার রাত 9টা থেকে 10টায় আপনাদের সামনে আমরা হাজির হব, নতুন কোন ডক্টরকে নিয়ে, নতুন কোন অতিথিবৃন্দদেরকে নিয়ে যারা আপনাদের সাথে কানেক্ট থাকবেন। এবং ডক্টর অতীন মন্ডল স্যার ইনিও থাকবেন আমাদের সুখীতে, যার ফলে আপনারা অ্যাজ এ স্পেশালি ডক্টর হিসেবে তাকেও আপনারা দেখাতে পারবেন আপনাদের ফার্মেসি থেকে। আমরা বিশ্বাস করি এই প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু হোক বাংলাদেশের নতুন পথ চলা, স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশ নতুন পথ চলা শুরু করুক, এবং সুখীর হাত ধরেই এই চলাটা আরো বেশি দুর্নিবার হোক, এবং আরো বেশি সচেতন মানুষ হয়ে উঠুক, এবং এসএসকে অ্যাম্বাসেডাররা গড়ে তুলুক একটি সত্যিকার অর্থে স্বপ্নিল, সুন্দর, সোনার, স্বাস্থ্যবান বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন। গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইয়ার টাইম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখীর সাথে থাকবেন।